আচ্ছা, ধরুন আপনি নতুন বাড়িতে একা আছেন। রাতের আঁধার চেপে বসেছে পৃথিবীর বুকে। ঘুমানোর শত চেষ্টা সত্ত্বেও আপনার চেষ্টা বিফলে যাচ্ছে বারংবার। এমন সময় আপনি নিজের ঘরের মধ্যে থেকে শুনতে পেলেন মৃদু শীষের শব্দ, যেটা ভেসে আসছে আপনারই ঘরের মধ্যে থেকে। তখন কি হাল হবে আপনার? একটা হিমেল স্রোত কি নেমে যাবে আপনার ঘাড় বেয়ে নিচের দিকে, আপনাকে শিহরিত করে? ঠিক কি হাল হতে পারে? আসুন জেনে নিই আমরা। আমাদের আজকের গল্পের লেখক বাপন দাসের কলমে মাটির নিচে। গল্পের সূত্রধার আমি, স্বরূপ। পরিচালনায় বাপন দাস। স্ক্রিপ্টিং অনন্যা পাল। গল্পের অডিও ডিজাইন করেছে দাস অডিও প্রোডাকশন। আমাদের পোস্টার ডিজাইন করেছে আবেগ। তবে আসুন শুনে ফেলি বাপন দাসের কলমে আমাদের আজকের গল্প মাটির নিচে। বাড়ির অবস্থা তো বেশ ভালোই দেখলাম ম্যাডাম, কিন্তু ভাড়াটা আপনি বড্ড বেশি বলছেন। এই ভাড়াতে আপনি এমন বাড়ি আর দ্বিতীয়টি পাবেন না সমরবাবু। না ম্যাডাম, এক তো আপনার বাড়িটা মেন রোড থেকে অনেকটাই ভেতরে, আমার অফিসে যাওয়া আসা করতেও অসুবিধা হবে। তার উপর নিচু জায়গায় বাড়িটা। এখন না হয় বর্ষা নেই, কিন্তু বর্ষাকালে যে অবস্থা খারাপ হয়ে যাবে। 3,000 টাকা ভাড়া দিয়ে যদি এত প্রবলেম ফেস করতে হয়, তাহলে তো আমি বলবো আর কিছু টাকা বেশি দিয়ে মেন রোডের কাছাকাছি নেওয়াই ভালো। সমরের যুক্তিসঙ্গত কথার পরে আর কিছুই বলতে পারলেন না মিসেস রায়। নিজের চোখে থাকা মোটা ফ্রেমের চশমাটা একবার হাত উঠিয়ে ঠিক করে নিয়ে চুপ করে গেলেন তিনি। মিসেস রায়কে চুপ করে যেতে দেখে সমর আবারও বলে উঠল, আচ্ছা, আমি 2 দেব, বছর ফিরলে না হয়। আচ্ছা বেশ, তা আপনি শিফট করছেন কবে? সেটা না, আমি আপনাকে ফোন করে জানিয়ে দেবো। ঠিক আছে, কিন্তু 3 মাসের ভাড়া আমার অ্যাডভান্স লাগবে। আপনি আগেও বলেছিলেন, আমি যেদিন শিফট করব সেদিন না হয় আপনাকে দিয়ে দেবো। মিসেস রায় আর কোনো জবাব দিলেন না, খালি নিজের মাথা সম্মতিসূচকভাবে দুই পাশে নাড়ালেন। এর আগেও বেশ কয়েকজন এইভাবেই ফিরে গিয়েছে, আর কিছুজন তারা তো এক রাতে থেকেই কোনো কারণে পালিয়েছে বাড়ি ছেড়ে। মিসেস রায়ের সন্দেহ অবশ্য পাশের বাড়ির দীনদয়ালবাবুর ওপরে। ব্যাটার যেমন নাম, চরিত্র ঠিক তার উল্টো। ও ব্যাটাই নিশ্চয়ই। যাজ্ঞে, প্রমাণ যখন নেই কোনো, সেখানে এই নিয়ে ভাবা বৃথা। তবে দীনদয়ালবাবু আগে বেশ কয়েকবার মিসেস রায়কে বলেছিলেন বাড়িটা তার কাছে বেচার কথা, কিন্তু মিসেস রায় রাজি হননি তাতে। তার স্বামী মারা যাওয়ার পরে পেনশনের ওই কটা টাকা আর এই বাড়ি ভাড়া দিয়ে আসা টাকাটাই তার একমাত্র সম্বল হয়ে পড়েছে। আর ঠিক সেই কারণেই এই বাড়িটা বেচা তো দূর, সেটার কথা পর্যন্ত তিনি নিজের মাথায় আনেন না। মিসেস রায়ের সাথে কথা বলে আসার 1 সপ্তাহ পরেই সমর মিসেস রায়কে ফোন করে জানিয়ে সকালেই নিজের তল্পিতল্পা নিয়ে শিফট করে গেল এ বাড়িতে। সারাটা দিন নিজের সামান্য আসবাবপত্রই গুছিয়ে নিতে নিতে যেন হাঁপিয়ে গেল সমর। কখন যে দিন কেটে গিয়ে গোধূলি লগ্ন দরজার সামনে আছড়ে পড়েছে সে খেয়াল নেই। দুপুরে অবশ্য মেন রোডের কোনায় থাকা রেস্টুরেন্ট থেকে খাবার প্যাক করিয়ে নিয়ে এসেছিল সে। ইচ্ছে ছিল সব কিছু তাড়াতাড়ি গুছিয়ে নিয়ে রাতের রান্নাটা নিজেই করবে, কিন্তু এবার সে আশায় যেন কেউ জল ঢেলে দিল তার। উপায়ান্ত না দেখে সিদ্ধান্ত নিল আজ রাতেও ওই রেস্টুরেন্ট থেকেই খাবার এনে নেবে সে, আর কালকেরটা না হয় কালই দেখা যাবে।
কথাটা ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে ধপ করে বসে গেল সে নিজের বিছানার ওপরে। বিকেলের হলদেটে গোলাপি আলো তার ঘরের জানালা বেয়ে এসে পড়েছে তার বিছানার সাদা চাদরটার উপরে। সারাদিন যত্রতত্র বিচরণ করতে থাকা পাখিরা নিজেদের কিচিরমিচির শব্দ করে ডানা ঝাপটে উড়ে চলেছে নিজেদের বাসার উদ্দেশ্যে। ঘরের মাঝে শো শো শব্দে চলতে থাকা পাখাটা নিজের হাওয়াতে দেওয়ালে ঝুলন্ত ক্যালেন্ডারটাকে উড়িয়ে নিয়ে চলেছে বারবার। খোলা দরজার সামনে দিয়ে একটা বেড়াল একবার ঘরের মধ্যে উঁকি মেরে পালিয়ে গেল এক ছুট্টে। একটা হাঁপ ছেড়ে সিলিংয়ে ঝুলন্ত ফ্যানের দিক থেকে নিজের মাথাটা নামিয়ে নিয়ে জানালার বাইরে দেখতেই সমর দেখতে পেল সামনের বাড়ির একজন বৃদ্ধ লোক নিজের জানালা দিয়ে দেখে চলেছে তাকে। লোকটির বয়স কত হবে, ওই 60 কি 65। চোখে মোটা ব্রাউন কালারের ফ্রেমের চশমা, কালো 2 ঠোঁটের ডগায় থাকা বিড়িটা জ্বলে আছে, যার ফলে সেটির থেকে ধোঁয়া বেরিয়ে এসে মিশছে ঘরের শূন্যে। লোকটির পরনে ঘিয়ে রঙের একটা পাঞ্জাবি, যেটির কিছু কিছু জায়গায় বিড়ির আগুনে কালো হয়ে পুড়ে গিয়ে ফুটো হয়ে গেছে। লোকটির কুঞ্চিত ভ্রুর স্থির 2 দৃষ্টি একভাবে দেখে চলেছে সমরের দিকে। সমরের চোখ সেই দিকে পড়তেই লোকটি নিজের জানালার কপাট দুটো সশব্দে বন্ধ করে দিল ধরাম করে। সমর বুঝতে পারল না কিছুই। ও তারপরেই উঠে হাত মুখ ধুয়ে ঘরের আলো জেলে তালা লাগিয়ে বেরিয়ে গেল সে বাইরে। বাইরে বেশ খানিকক্ষণ ঘোরাফেরার পরে রাতের খাবার নিয়ে যখন সে পাড়ার মুখে এসে দাঁড়ালো, তখন রাত 9টা। রাস্তার 2 ধারে জ্বলতে থাকা ল্যাম্পপোস্টের আলো ছড়িয়ে পড়েছে রাস্তার উপরে, যার মাঝে অনবরত খেলা করে বেড়াচ্ছে অজস্র রাত পোকার দল। এই পাড়াতে রাতের নিশুতি যেন একটু তাড়াতাড়ি প্রবেশ করে, কাজেই চারিদিক কেমন যেন স্তব্ধ হয়ে পড়েছে একটু তাড়াতাড়ি। রাস্তার কোণায় কিছুটা দূরত্বে বসে থাকা কুকুরগুলো একবার সমরকে দেখে নিয়ে নিজেদের জায়গাতেই বসে থেকে কিছুক্ষণ ঘর ঘর শব্দ করে আবারও শুয়ে পড়ল নিজেদের জায়গাতেই। সমর বাড়ির সামনে দাঁড়িয়ে দরজা খুলতে খুলতে তার পেছন থেকে ভেসে এলো একজনের কাশির আওয়াজ। পিছন ফিরে তাকালো সমর। তার পিছনে দাঁড়িয়ে আছে বিকেলের সেই বৃদ্ধ লোকটি। কিছু কি বলবেন? তা বাবা, তুমি কি নতুন ভাড়াটিয়া? আজ্ঞে, কিন্তু আপনি? আমি দীনদয়াল, এই দীনদয়াল মুখুজ্জে। এই তোমার বাড়ির সামনেই বাড়িতেই থাকি। হ্যাঁ, বিকেল আপনাকে জানলা দিয়ে দেখেছি। আপনি অমনভাবে দেখছিলেন কেন বলুন তো? আর আমি তাকাতেই বা কেন জানলাটা অমন বন্ধ করে দিলেন? না, আসলে এই বাড়িতে কাউকে তো তেমন থাকতে দেখিনি। আর যাদের দেখেছি এক রাত থাকতে তারা সকলে পরের দিন নিখোঁজ হয়ে যায়, তাই আর কি। কি সব বলছেন? কেন, মিসেস রায় আপনাকে বলেননি? হুম, কই না তো। সে কি, ভাড়া দিল কিন্তু এত বড় কথাটাই জানালো না। কি কথা? আসলে এই বাড়িটা তেমন ঠিক সুবিধের নয়, বুঝলেন। অভিশপ্ত। এ বাড়িতে যেই থাকে এক রাতের বেশি না, কারণ পরে সকালে তাদের খুঁজে পাওয়া যায় না কোথাও। আরে সেই কারণে তো বিশেষ রায়ও এ বাড়িতে থাকেন না। দেখো বাবু, জানিয়ে দিলাম, সময় আছে বাকি। আরে অপদেবতা বলেও তো জিনিস হয় নাকি? বৃদ্ধ লোকটির কথা শুনে খুব জোরে হাসি পেয়ে গেল সমরের, কিন্তু বয়সের সম্মান রেখে নিজের হাসি চেপে নিয়ে সম্মতিসূচক মাথা নেড়ে ঘরের ভেতরে এসে হো হো শব্দে হেসে উঠল সমর। বুড়ো বলে কিনা অভিশপ্ত। বিকেলে দেখেই বুঝেছি ব্যাটার মাথা ছিট আছে। অপদেবতা। এরাও পারে। এবার বুঝলাম আগে ভাড়াটিয়াগুলো কেন পালিয়েছে। নিশ্চয়ই
এই ছিটাওলা বুড়োকে সহ্য করতে পারেননি। নিজের মধ্যেই কথাগুলো বলে নিয়ে হাঁপাতে হাঁপাতে থেমে গেল সমর। খাবার টেবিলের ওপরে রেখে হাত মুখ ধুয়ে এসে চেঞ্জ করে খেয়ে নিল রাতের খাবার। রাতের খাবার সেরে ঘরের বড় আলো নিভিয়ে দিয়ে ছোট আলোটা জ্বালিয়ে নিজের একটা বই নিয়ে বিছানায় উঠে জানালার কাছে সে বসল। রাতের কালিমা ছেয়ে পড়েছে চারিদিকে। চাঁদের রূপলি আলো জানালার গ্রিলের ছায়াকে সঙ্গী করে নিয়ে এসে আছড়ে পড়ছে সমরের বই, মুখ ও বিছানার উপরে। ঘরের মাঝে পাখাটা এখনো চলছে মৃদু গতিতে। ঝিঝি পোকার কলরব এসে চলেছে জানালা বেয়ে ঘরের ভেতরে। কোথাও একটা ব্যাঙ ডেকে উঠছে থেকে থেকে। সমরের মন হারিয়ে গিয়েছে বইয়ের পাতায় আবদ্ধ থাকা নীলিমার চাঁদপানা মুখের প্রতি। এমন সময় যেন শব্দটা সম্বিত ফিরিয়ে আনলো সমরের। হাতের মাঝে ধরে থাকা বইটা বন্ধ করে সাইডের শেলফে রেখে দিয়ে বিছানা ছেড়ে সে উঠে গেল দরজার দিকে। খটখট শব্দে দরজাটা খুলে দিয়েই মাথাটা বাইরের দিকে গলিয়ে একবার দুবার দেখে নিল সে। কে? কোনো সাড়া পাওয়া গেল না কারো। দূর, কে রে বাবা? জ্বালানোর সময় পেল না। নিজেকে কথাটা বলতে বলতে আবারও মাথাটা ঘরের ভেতরে টেনে নিয়ে মৃদু একটা শব্দের সাথে দরজাটা বন্ধ করে দিল সে। ঘরের মধ্যে ঢুকে ঘড়ির দিকে নজর যেতেই বাব্বা, 11:30। কখন বাজলো? না, শুয়ে পড়ি, কাল অফিস আছে। নিজেকে নিজেই কথাটা বলে নিয়ে দেওয়ালে লাগোয়া সুইচ বোর্ডের রেগুলেটরটা ঘুরিয়ে পাখার স্পিড আরও কিছুটা বাড়িয়ে দিল সে। ও তারপরেই ঘরের শেষ আলোটাও নিভিয়ে দিয়ে জানালার পর্দা টেনে শুয়ে পড়ল। গভীর রাত, নতুন জায়গায় ঘুমটা ঠিক আসছে না। খাটে শুয়েই একবার এপাশ ওপাশ করতে করতেই কাঁচা ঘুমটা ভেঙে গেল সমরের একটা শব্দে। একটা মৃদু কণ্ঠস্বর, কেউ যেন শীষ দিয়ে চলেছে অনবরত। একেই নতুন বাড়ি, তার উপরে আনকোড়া জায়গায় ঘুম আসাতে হওয়া অসুবিধার কারণে শব্দটাকে নিজের মনের ভুল ভেবে বিছানায় উঠে বসল সমর। বিছানার পাশের জানালা দিয়ে পূর্ণিমার চাঁদের আলো এসে পড়েছে বিছানায়। শোয়ার সময় লাগানো পর্দাটা জানালা বেয়ে আসা মৃদু হাওয়ার দাপটে একদিকে সরে গিয়েছে অনেক আগেই। বাইরে রাস্তায় থাকা কিছু কুকুর তারুণ স্বরে কেঁদে উঠছে থেকে থেকে। একটা অস্বস্তি আর কৌতূহল ধীরে ধীরে চেপে বসতে লাগলো সমরের ওপরে তার অজান্তেই। রাতে বাড়ি ফেরার সময় বৃদ্ধ লোকটির বলা কথাটা যেন বারবার মনে পড়তে লাগলো তার। নেমে এলো সমর বিছানার নিচে। শীষের শব্দটা এসে চলেছে এখনো, তবে খুব ক্ষীণভাবে। বুকশেলফের পাশ থেকে টর্চটা হাতে তুলে নিয়ে সেটার আলো জ্বালিয়ে ঘরের চারিদিকে একবার ফেলল সমর। না, কোথাও কেউ নেই। অবশ্য না থাকারই কথা, কিন্তু কেন জানি না কি একটা মনে হতে সে তাও দেখে নিল ঘরের চারদিকটা। আওয়াজটা এবার যেন কিছুটা তীব্র হয়ে পড়ল, আর সেটা তীব্র হওয়াতে সেটা যে ঠিক কোথা থেকে আসছে সেটা ঠাউর করতে কোনো অসুবিধা হলো না সমরের। টর্চের আলোটা মেঝের দিকে ফেলতেই সমরের নজর গিয়ে ঠেকল মেঝের শানের ওপরে থাকা ফাটলের ওপরে, যেখান থেকে এই অন্ধকারের মাঝেও পিঁপড়েরা আনাগোনা করে চলেছে অনবরত। হাতে ধরা টর্চটা বন্ধ করে বিছানায় রেখে দিয়ে সামনের দিকে কিছুটা ঝুঁকে গিয়ে নিজের কানটা পেতে দিল সে মেঝেতে। না, কই কোনো আওয়াজ তো আসছে না। নিজের মনে কথাটা নিজেকে বলে নিয়ে আবারও মাথাটা তুলে নিল সমর সেখান থেকে। মাথাটা তুলে নিতেই আবারও ঠিক সেখান থেকেই ভেসে এলো আওয়াজটা।
তবে এবার আর শীষের নয়, বরং অন্য একটা আওয়াজ, ঠিক যেন কেউ টোকা দিচ্ছে সেখান থেকে বারংবার। সমরের নজর সেদিকে যেতেই মৃদু আলোয় তার নজরে এলো কটা আঙুল, যা ধীরে ধীরে উঠে আসছে ওই ফাটলের মধ্য থেকে। চোখ দুটো বড় বড় হয়ে গলাটা শুকিয়ে আসলো সমরের নিমেষে। কিছুই তো নেই। আমি কি ভয় পাচ্ছি? কিন্তু কেন? নিজেকে মনে মনে প্রশ্নটা করে একটা শুকনো ঢোক গিলে নিয়ে এবার সমর টোকা দিল মেঝের উপর থেকে। দেখতে দেখতে ঘামের একটা পাতলা আস্তরণ ছেয়ে পড়েছে তার সমগ্র কপালে। তার হাতটা আবারও এগিয়ে গেল টোকা দেওয়ার জন্য, কিন্তু এবারে সে মেঝেতে টোকা দেওয়ার আগেই তার ঘরের দরজায় আবারও টোকা পড়ল বারবার। ঠিক যেমনটা কিছুক্ষণ আগে পড়েছিল। বিছানা থেকে টর্চটা তুলে নিয়ে একবার দেওয়ালে টাঙানো ঘড়িতে সময়টা দেখে নিল সে। রাত 2:30। এই সময় কে? উঠে গেল সমর মেঝে থেকে দরজার দিকে। দরজার সামনে গিয়ে খট একটা শব্দ করে ছিটকিনি খুলে দিল, আর দরজাটা খুলে যেতেই হু হু শব্দে একরাশ ঠান্ডা হাওয়া এসে আসর জমালো ঘরের মাঝে। দরজার সামনে কেউ নেই। বাড়ির মেন গেটের পাশে থাকা লাইট পোস্টটা বোবার মতো তাকিয়ে আছে রাস্তার দিকে, আর তার আলোয় রাশি রাশি রাতপোকারা খেলা করে বেড়াচ্ছে আনমনে। কে? পূর্বের ন্যায় আবারও কোনো উত্তর এলো না তার প্রশ্নের। রাতের নিস্তব্ধতা আর তমসার গহীন চাদর যেন গ্রাস করে চলেছে সমগ্র পরিবেশটাকে নিজের করাল গ্রাসে। একটা দীর্ঘশ্বাস সহসা বেরিয়ে এলো তার ভেতর থেকে, আর সেটির সাথেই একটা ঠান্ডা হাত তার ঠিক পেছন দিক থেকে এসে চেপে বসল তার কাঁধের ওপরে। একটা হিমশীতল প্রবাহ খেলে গেল সমরের সমগ্র শরীরে। কপালে জমে ওঠা ঘামটা এখন একত্র হয়ে ধীরে ধীরে নামতে শুরু করেছে এবারে গাল বেয়ে নিচের দিকে। সমরের সমগ্র শরীর কাঁপতে শুরু করেছে। কাঁপতে থাকা ঘাড়টা ঘুরিয়ে পেছনে তাকাতেই সুদূর পর্যন্ত নজরে এলো খালি অন্ধকার। যে জানালাটা দিয়ে এতক্ষণ চাঁদের আলো আসছিল, সেটাও যেন মিলিয়ে গিয়েছে কোথাও এক নিমেষে। শব্দটা কানে আসতেই চোখ খুলে তাকালো সমর। হ্যাঁ, স্বপ্ন দেখছিলাম তার মনে এতক্ষণ। কিন্তু তার চারিদিকে জানালাটা এখনো নেই। আছে খালি ধু ধু অন্ধকার আর জমাট বাঁধা একরাশ শীতলতা। হঠাৎ ঠক ঠক শব্দটা ভেসে এলো সমরের কানে ওপরের দিক থেকে। গলা শুকিয়ে আপোষে আটকে এলো তার। আমি কি তবে মাটির নিচে? কথাটা নিজেকে বলে উঠতেই সমগ্র গাটা আবারও শিউরে উঠল তার। আর তারপরেই মাটির বুক চিরে বেরিয়ে এলো তার প্রবল চিৎকার, যেটা শুনে পাশের বাড়ির দীনদয়ালবাবু জানালার ওপার থেকেই মৃদু হাসলেন। ও তারপরেই নিজের কালো দুই ঠোঁটের মাঝে ধরে থাকা জ্বলন্ত বিড়িটাতে একটা টান দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলে উঠলেন, মানা করেছিলাম, শুনলে না হে ছোকরা? ওই বাড়ির মাটিকে দেওয়া অভিশাপ যে আমারই, আর ওই হাড় ওই বাড়ির মাটি থেকে ততদিন তুলে নেব না যতদিন না ওই বাড়িটা আমার হচ্ছে। কথাটা বলেই বিড়ির শেষ অংশটুকু একটানে শেষ করে দিয়ে সেটি ফেলে দিলেন জানালার বাইরে। আর তারপরেই ঘরের হলুদ আলোটা নিভিয়ে ফেলে ধরাম শব্দে তিনি লাগিয়ে দিলেন ঘরের জানালার কপাট, যেটা গিয়ে মিশল রাস্তায় হয়ে চলা কুকুরদের কান্নার সাথে। কলকাতার এই নির্জন পাড়ায় একটা বাড়ি ফাঁকা আছে,
ভাড়া দেওয়ার জন্য। আপনারা কি ভাড়া বাড়ি খুঁজছেন? ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন নিজের পরিবার ও বন্ধুদের মধ্যে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি অন করে দিন, যাতে আমাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন আপনি পেয়ে যান সবার আগে। তবে দেখা হবে কোনো এক নতুন গল্পে, কোনো এক নতুন ঠিকানায়, যেখানে ভয়ের হাতছানি আঁকড়ে ধরে মানুষকে নিজের আবেশে। শুভরাত্রি।